আমি যদি আপনাদের জিজ্ঞেস করি যে এবার চ্যাম্পিয়ন্স ট্রফির সবচেয়ে বড় তারকা কে ছিল, আপনারা কেউ রাচিন রবীন্দ্রর কথা বলবেন, কেউ অন্য কারোর কথা বলবেন, মানে ব্যাটে বলে যে পারফর্মার ছিল তার কথা বলবেন। কিন্তু একটু চোখ বুজে পেছন ফিরে তাকান তো, আপনি চ্যাম্পিয়ন্স ট্রফি চোখ বুজে পেছন ফিরে তাকাইলেই একটা লোককে দেখতে পাবেন, তার নাম হচ্ছে গ্লেন ফিলিপস। বিশ্বাস করেন আর নাই করেন, অনেকেই বলতেছে এবং আপনারাও মোটামুটি আমি নিশ্চিত যে যারা খেলা দেখছেন তারা বলবেন যে এবার চ্যাম্পিয়ন্স ট্রফির হিরো ছিল হচ্ছে গ্লেন ফিলিপস। তার প্রত্যেকটা ক্যাচ, অন্তত তিনটা ক্যাচ আসলে এবারের বর্ষসেরা ক্যাচের তালিকায় থাকার কথা। মানে 1, 2, 3 এই চ্যাম্পিয়ন্স ট্রফির তিনটা হওয়ার কথা। বিশেষ করে তার ভিতরে শুভমান গিলের যে ক্যাচটা সে শর্ট কাভারে দাঁড়ায় নিচ্ছে, এইটা আসলে অতি মানবীয় বলেন, সুপারম্যান বলেন, নানা রকম বিশেষণ দেওয়া হচ্ছে, কোনোভাবে বিশেষায়িত করা সম্ভব না। অ্যাকচুয়ালি ওই দাঁড়ায় নিচ্ছে বললাম তো, এই কথাটার মধ্যেই মারাত্মক ব্লান্ডার আছে। ওই সময় ও কোথায় ছিল এইটারও কোনো সায়েন্স নাই। এমনিতে আপনি ধরেন জন্টি রোডসের ক্যাচ দেখে অভ্যস্ত, রিকি পন্টিং এর ক্যাচ দেখে অভ্যস্ত, ওইগুলোর তো একটা সায়েন্স আছে যে সে মাটির সমান্তরাল হয়ে গেছে বা ফ্লাই করে এরকম বাঁকা হয়ে গেছে। কিন্তু আপনি ফিলিপসের ওই দৃশ্যটা চিন্তা করেন, সে শর্ট কাভারে দাঁড়ায় আছে, পত্রিকাগুলো বলতেছে যে 0.78 সেকেন্ডের মধ্যে তার মাথার উপরে বল চলে আসছে, এবং সে যতক্ষণে রিয়াক্ট করছে ততক্ষণে বলটা কিন্তু তারাই ছাড়া একটু পেছনে চলে গেছে। ফলে তাকে কি করতে হয়েছে, চার হাত পা চার দিকে দিয়ে, মানে এক হাত এদিকে চলে আসে, দুই পা দুই রকম এরকম হয়ে আছে, আর একটা হাত দিয়ে সে শূন্যে উঠে ওই বল ধরে ফেলছে। মানে এটা আনবিলিভেবল, আনবিলিভেবল। সে খুব কাছাকাছি অবিশ্বাস্য আরো দুটো ক্যাচ নিচ্ছে। বিরাট কোহলির একটা ক্যাচ নিচ্ছে, যেটা সম্ভবত বিরাট কোহলি তার জীবনে সবচেয়ে বেশি বিস্মিত হয়েছে। পয়েন্ট দিয়ে যে শট করছিল নিশ্চিত চার, ওখানে এখন বললে বড় কথা হয়ে যাবে, জন্টি রোডস বা পন্টিং দাঁড়ানো থাকলেও হয়তো চার হয়ে যেত। কিন্তু মুহূর্তের ভিতরে দেখলাম সে ব্যাকওয়ার্ড পয়েন্ট থেকে ফ্লাই করলো, জাস্ট এটুকু দেখতে পাইলাম। পয়েন্টে কিন্তু কেউ ছিল না, ও ছিল ব্যাকওয়ার্ড পয়েন্টে, মানে অনেক পিছানো, এবং বল যাচ্ছে পয়েন্ট দিয়ে একদম জেনুইন স্কোয়ার কাট। সেই বল সে ব্যাকওয়ার্ড পয়েন্ট থেকে ফ্লাই করে এসে ধরে ফেললো। এখন এই যে গ্লেন ফিলিপসের হিরো হয়ে ওঠা, এই জিনিসটা আমাদের জন্য না একটা নস্টালজিক ব্যাপার। কারণ আমরা যখন বড় হচ্ছি পৃথিবীতে, আমরা যখন ক্রিকেট দেখা শিখতেছি, তখন আমাদের চোখের সামনে একজন মহাতারকা শুধু ফিল্ডিং দিয়ে মহাতারকা হয়ে গেছে। ব্যাটিং না, বোলিং না, সেই লোকটার ফিল্ডিং দেখার জন্য লোকজন মাঠে আসতো। আপনারা বুঝতে পারতেছেন যে কার কথা বলতেছি, জন্টি রোডস। কত রান করছেন, কত উইকেট নিচ্ছেন, উইকেট তো ইন্টারন্যাশনালে নেয়নি নাই, রানও খুব সামান্য করছে। কিন্তু সারা পৃথিবী সম্ভবত ক্রিকেট ইতিহাস যতদিন থাকবে ততদিন তারা মনে রাখবে ওই যে বেস্ট এভার ফিল্ডার। তো সেই জিনিসটা খুব মনে পড়লো যে একই রকম গ্লেন ফিলিপস, যদিও গ্লেন ফিলিপস বেটার ব্যাটসম্যান, তারপরও বিরাট কোহলিদের ছাড়ায় একটা জায়গায় সে এমন একটা শো করলো পুরো চ্যাম্পিয়ন্স ট্রফি জুড়ে, মনে হলো যে ও টিকিট কেটে ও ফিল্ডিং দেখতে যাওয়া যায়, ওর ওই ক্যাচ, ওর ওই স্টপ, এগুলো দেখতে যাওয়া যায়। এই যখন গ্লেন ফিলিপসকে দেখতেছি বা জন্টি রোডস এর কথা মনে পড়তেছে, তখন খুব বিস্ময়ের সঙ্গে আবিষ্কার করি, কই আমাদের দেশের কাউরে নিয়ে তো এরকম গল্প করতে পারি না। ইভেন সাবকন্টিনেন্টেও আপনি যদি তাকান, সেই কোন আমলে একনাথ সরকার বা এই কিছুদিন আগে সুরেশ রায়না, এছাড়া আপনি ওয়ার্ল্ড ক্লাস কোনো ফিল্ডার পাবেন না। তাহলে রহস্যটা কোথায়? পৃথিবীর সব সেরা ফিল্ডার কেন অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকায়? এই জিনিসটা একটু খোঁজা শুরু করলাম। খুঁজতে গিয়ে আবিষ্কার করলাম যে গ্লেন ফিলিপস নিজেও আসলে সাউথ আফ্রিকান। ফলে সাউথ আফ্রিকা এবং অস্ট্রেলিয়ায় কিছু একটা আছে, সে কিছু একটা সন্ধান করতেছি গত দুদিন ধরে। সেখানে আমি ভরসা করছি মূলত জন্টি রোডসেরই একটা ইন্টারভিউ এবং কতগুলো কলাম, সেগুলো থেকে আমি বের করার চেষ্টা করছি যে আসলে কেন ওরা বেস্ট ফিল্ডার হয়, এবং একটা বেস্ট ফিল্ডার হইতে আসলে কি করতে হয়, আর্ট অফ ফিল্ডিং এই জিনিসটা আসলে কি। এটা বোঝার চেষ্টা করার থেকেই আমি কিছু জানতে পারছি। ওই যেটা হয় যে মূর্খ লোক কিছু জেনে ফেললে সেটা সবাই জানানোর জন্য ব্যস্ত হয়ে যায়, সেই জায়গা থেকে আজকের কন্টেন্টটা করা। আজকে আপনাদেরকে একটু জানাই যে একজন সেরা ফিল্ডার হতে গেলে আসলে কি কি করতে হয়, ভিন্ন ভিন্ন স্থানে ফিল্ডিং এ স্পেশালিস্ট হতে গেলে কি কি করতে হয়, এবং কেন সাউথ আফ্রিকা এবং অস্ট্রেলিয়ার খেলোয়াড়রাই পৃথিবীর সেরা ফিল্ডার হয়। দেখেন, আমি তো ওইভাবে টেকনিক্যাল লোক না, ফলে টেকনিক্যাল আলাপ করতে হবে একটু পরে। তার আগে একটা গল্প বলি। গল্পটা হচ্ছে 1992 সালের। 1992 সালটা আমাদের ক্রিকেটের সর্বার্থে সবচেয়ে স্মরণীয় সাল। ওই বিশ্বকাপটা, বেনসন অ্যান্ড হ্যাজেস ওয়ার্ল্ড কাপ, এটা আমাদের জন্য, আমাদের প্রজন্ম যারা, তাদের জন্য বহুত স্মরণীয় ব্যাপার। কারণ আমরা ওই প্রথম ক্রিকেটটা দেখলাম,
চোখের সামনে দেখতেছি পৃথিবীর সব সেরা সেরা তারকারা খেলতেছে। তবে ওয়ার্ল্ড ক্রিকেট হিস্ট্রিতেই এটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার, কারণ ওই প্রথম রঙিন পোশাকে খেলা হচ্ছে, ওই প্রথম সাউথ আফ্রিকার নিষেধাজ্ঞা কাটায় আন্তর্জাতিক ক্রিকেটে ফিরলো। ফলে সব মিলে ওটা খুব আলোচিত একটা বিশ্বকাপ ছিল। এবং আপনি যদি আউটকামের দিকে তাকান তাহলে দেখবেন যে ধুঁকতে থাকা পাকিস্তান কি এক জাদু বলে, ইমরান খানের জাদু, ইনজামামুল হকের অভূতপূর্ব ব্যাটিং, অসাধারণ ব্যাটিং, সব মিলে বিশ্বকাপ জিতে ফেললো। ফলে ওই বিশ্বকাপ বলার কোনো কারণ নাই। এই বিশ্বকাপে যেটা আগেই বললাম যে সাউথ আফ্রিকা হচ্ছে দীর্ঘকালের নিষেধাজ্ঞা কাটায় আবার ইন্টারন্যাশনাল ক্রিকেটে ফিরলো। তারা বর্ণবাদের জন্য দীর্ঘদিন নিষিদ্ধ ছিল। এখন এই বিশ্বকাপে যখন টিমটা করলো, কেপলার ওয়েসেলস ওই সময় ক্যাপ্টেন ছিলেন। তো কেপলার ওয়েসেলস যখন টিমটা এক হলো, ওই টিমটাকে নিয়ে একটা মিটিং করলেন। মিটিং করে বললেন যে দেখো, আমাদের এই টিমে 22 বছর বয়সী ছেলে আছে, 21 বছর বয়সী ছেলে আছে, আবার আমি 39 বছর বয়সীও আছি। মানে আমাদের বিভিন্ন এজ গ্রুপ আছে এবং আমাদের বিভিন্ন রকম খেলার অভিজ্ঞতা। কেউ আছে দুটো ফার্স্ট ক্লাস ম্যাচ খেলছে, কেউ আছে 100টা ফার্স্ট ক্লাস ম্যাচ খেলছে, কিন্তু একটা জায়গায় আমরা এই টিমের সবাই শূন্য। সেটা কি, আমাদের কোনো ইন্টারন্যাশনাল ম্যাচ খেলার এক্সপিরিয়েন্স নাই। আমাদের টিমের কারো ইন্টারন্যাশনাল ম্যাচ খেলার এক্সপিরিয়েন্স নাই। তো সেই জায়গাটায় আমরা কিভাবে বিশ্বকাপ খেলবো, আমাদের কোন জায়গাটায় যে বেস্ট হইতে পারবো আমরা, এটা তো এখন আমরা জানি না। তাহলে আমরা কিভাবে বিশ্বের সেরা দলগুলোর সঙ্গে কম্পিট করবো? তখন বাকিরা উত্তর খুঁজে পাচ্ছিল না। ওয়েসেলসি বললেন যে একটা উপায় আছে, সেটা হচ্ছে যে আমরা ফিজিক্যাল ফিটনেস আমাদের এমন একটা জায়গায় নিব, এই সামনের কমাস ট্রেনিং করে, এবং ফিল্ডিং এ আমরা এত ভালো করব যে আমরা অস্ট্রেলিয়ার চেয়েও বেটার ফিল্ডিং করব। শুধু ফিল্ডিং দিয়ে আমরা ডিফারেন্স করে দিতে চাই। এই কথাটা যে কথার কথা না। অস্ট্রেলিয়ায় দেখেন তখন বিশ্ব সেরা সব ফিল্ডার, মার্টেলো থেকে শুরু করে বিশ্ব সেরা সব ফিল্ডার অস্ট্রেলিয়ায়। সেই টিমটাকে ফিল্ডিং দিয়ে বিট করার স্বপ্ন নিয়ে সাউথ আফ্রিকা বিশ্বকাপে আসলো। এবং এই স্বপ্নটা পূরণ হতে না খুব বেশি সময় লাগলো না। পাকিস্তানের সঙ্গে সাউথ আফ্রিকার ম্যাচ, ইনজামামুল হককে বল করা হলো, ইনজামামুল হক ওই ম্যাচটা বাঁচানোর, নিউজিল্যান্ডের সঙ্গে প্রথম ম্যাচে কিন্তু পাকিস্তান হেরে গেছিল, খুব সামান্য রানে দ্রুত উইকেট হারায় ফেললো। এবং ইনজামাম তখন তাদের সেরা ভরসা, 40 রানের মতো করে ব্যাট করতেছে। ইনজামামের বলটা লাগলো পায়ে, পায়ে লেগে পয়েন্টের দিকে চলে গেল। পয়েন্টের দিকে মানে বেশ খানিকটা দূর চলে গেল। ইনজামাম একটা দ্রুত রান চুরি করে নিতে চাইলেন, এবং নেওয়া সম্ভব, চুরি করারও আসলে দরকার ছিল না। বলটা প্রায় 30 গজ বাউন্ডারির কাছে চলে গেল। ফলে ওখান থেকে সিম্পলি ইনজামামের ওই দেহ থাকা সত্ত্বেও ইনজামামের পক্ষে রান নেওয়া সম্ভব ছিল। ওই পয়েন্টে সেই ছেলেটা দাঁড়ানো, ওই যে 21 বছর বয়সী একটা ছেলেকে সাউথ আফ্রিকা নিয়ে আসছে দলে, সেই ছেলেটা দাঁড়ানো। ওই ছেলেটা বলটা পিক করলো, বুলেটের গতিতে জায়গা থেকে দৌড় দিল, সামনের দিকে দৌড় দিল, সামনের দিকে দৌড় দিয়ে বলকে নিজের কাছে আসতে দিল না। সে বলটা পিক করলো, পিক করে সে কিন্তু বল থ্রো করলো না। ওদিকে স্টাম্পের পেছনেই কিন্তু হ্যাসেক নিয়ে দাঁড়ানো, সে চাইলে বল ওখান থেকে থ্রো করতে পারে, কিন্তু তার প্ল্যান আলাদা। সে কি করলো, একটা স্প্রিন্ট করলো, 10 থেকে 15 মিটারের একটা স্প্রিন্ট। স্প্রিন্ট করে যখন আর 3-4 গজ বাকি আছে, তখন সে দেখতেছে যে ইনজামাম তখন আবার ফিরে আসতেছে, রান নিতে না পেরে সে ফিরে আসতেছে। তখন ছেলেটা দেখতেছে তার এবং ইনজামামের দূরত্ব উইকেটের সঙ্গে প্রায় একই। এখন যদি সে ওই দৌড়াই যায় তাহলে ইনজামাম আগে ঢুকবে, কারণ ইনজামামের পপিং ক্রিজ তো একটু আগে, ওই সুবিধাটা ইনজামাম পাবে। তখন সে ওই জায়গা থেকে ফ্লাই করলো, জাস্ট মনে হলো একটা জেট বিমান এরকম ভাবে উড়ে গেল। বল হাতে নিয়ে হাতটার সামনে সে ফ্লাই করে স্টাম্প ভেঙে আরো 1-1.5 গজ সামনে চলে গেল। ইনজামাম রান আউট। সঙ্গে সঙ্গে ধারাভাষ্যকাররা চিৎকার করে উঠলো যে এটা সর্বকালের সেরা রান আউট এবং সর্বকালের সেরা ফিল্ডিং এফোর্ট, অ্যান্ড দ্যাট ওয়াজ দ্য ম্যান জন্টি রোস, বেস্ট এভার ফিল্ডার অফ ক্রিকেট। গল্প বলা হলো, এবার ফিল্ডিং নিয়ে আলোচনায় আসি যে এই যে গ্লেন ফিলিপস নিয়ে ঘোটাঘুটি করতে গিয়ে আমি আবিষ্কার করলাম যে গ্লেন ফিলিপস মূলত সাউথ আফ্রিকান, সে নিউজিল্যান্ডে মাইগ্রেট করে আসছে। ফলে আমার ওই সময় কৌতূহল তৈরি হলো যে তাহলে কি সাউথ আফ্রিকান এবং অস্ট্রেলিয়ানদের স্পেশালিটি আছে কোনো এই ফিল্ডিং এ? আপনি ধরেন আধুনিক যুগে যাদের সেরা ফিল্ডার চিনবেন, এমনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে কারা সেরা ফিল্ডার ছিলেন সে ব্যাপারে আসলে পরিষ্কার কোনো ধারণা আমাদের নাই। সেক্ষেত্রে আধুনিক ক্রিকেট ওয়ার্ল্ডে আমরা যাদেরকে সেরা ফিল্ডার দেখছি, সেটা মার্ক টেলর, রিকি পন্টিং, অ্যান্ড্রু সাইমন্ডস, মার্ক ওয়া, স্টিভ ওয়া, বা সাউথ আফ্রিকায় সবচেয়ে বেশি দেখছি প্যাট সিমকক্স, হ্যান্সি ক্রনিয়ে, জন্টি রোডস। ইনফ্যাক্ট সাউথ আফ্রিকার যে টিমটা, ক্রনিয়ের টিমটা স্পেশালি, এই টিমের 11টাই ব্রিলিয়ান্ট ফিল্ডার ছিল। সেই সঙ্গে আমাদের গ্লেন ফিলিপস এটা বোঝালো যে সেও যেহেতু সাউথ আফ্রিকান, ফলে কোথাও না কোথাও একটা রিলেশন আছে।
ওই জিনিসটা ঘোটাঘুটি করতেছিলাম। ঘোটাঘুটি করতে গিয়ে আমি ভরসা করলাম জন্টির উপরে, কারণ জন্টি যেটা করছে তার ফিল্ডিং নিয়েই যেহেতু লাইফটা গেছে, যদিও এখন হেড কোচ হিসেবেই কাজ করে বিভিন্ন জায়গায়, তারপরে তাকে আসলে বেশি কথা বলতে হয় ফিল্ডিং নিয়ে। যত ইন্টারভিউ দেয় তার একটা বড় অংশ ফিল্ডিং নিয়ে, এবং সেখানে আমি এটা সম্ভবত আজ থেকে 10 বছর আগে পড়ছিলাম প্রথম, আবার পড়তে হয়েছে আমাকে এই কন্টেন্ট বানানোর জন্য। টকিং ক্রিকেট বলে ক্রিকইনফো, ইএসপিএন ক্রিকইনফোর বের করা একটা বই আছে। এই বইটা আমি আপনাদের সুপারিশ করি, যাদের আগ্রহ আছে তারা এই বইটা পড়বেন। এই বইটা একটা হীরার খনি। কেন? এইখানে ওরা ক্রিকেট মান্থলি বলে ওদের একটা সাপ্লিমেন্টারি পাবলিশ করতো আগে। ওই ক্রিকেট মান্থলিতে প্রত্যেক ইস্যুতে একজন করে গ্রেডের ইন্টারভিউ নিত। সেই ইন্টারভিউটা ধরেন 1.5-2 ঘন্টা ধরে নেওয়া ইন্টারভিউ, মানে 10,000 20,000 শব্দের ইন্টারভিউ। ভয় পাবেন না, আপনি পড়তে অত্যন্ত আনন্দ পাবেন, কারণ বিষয় ভিত্তিক ইন্টারভিউ। ওখানে ধরেন ক্যাপ্টেন্সি নিয়ে বলছেন নবাব মনসুর আলী খান পতৌদি বা মাইক ব্রিয়ারলি এরা, ফিল্ডিং নিয়ে বলছে জন্টি রোডস, স্পিন বোলিং নিয়ে বলছে শেন ওয়ান, পেস বোলিং নিয়ে বলছেন ওয়াসিম আকরাম। এইসব ইন্টারভিউ পড়লে তো আপনার এমনিতেই সময়টা সোনালি সময় কাটবে, এবং একটা জিনিস আপনি আর্টটা বুঝতে পারবেন প্রত্যেকটা জিনিসের। এই যে শেন ওয়ানের যখন আপনি লেগ স্পিনের ইন্টারভিউটা পড়বেন তখন বুঝতে পারবেন যে এই জিনিসটা কোত্থেকে আসে, কিভাবে হয়, কি আর্ট এর ভিতরে, কোন আর্টটা কিভাবে করতে হয়। এই জিনিসগুলো আমার মতো মূর্খ মানুষ যেহেতু বুঝছে, আপনারাও বুঝবেন। তো জন্টির ওরকম একটা ইন্টারভিউ ওই টকিং ক্রিকেটে ছিল। ওই ইন্টারভিউটাকে আমি মূল ভরসা করছি। সেই জায়গাটায় জন্টির উপরে আমি দেখলাম যে বিভিন্ন কোশ্চেনের ভিতরে একটা বড় ব্যাপার ছিল যে একটা ভালো ফিল্ডার কিভাবে হয় মানুষ। তো সেই জায়গাটায় জন্টি আসলে 3টা পয়েন্টে খুব হাইলাইট করছেন। সেই 3টা পয়েন্ট উনি মনে করেন যে এই 3টা জিনিস যদি কেউ অ্যাচিভ করতে পারে তাহলে তার অবশ্যই ভালো ফিল্ডার হইতে হবে, ভালো ফিল্ডার হওয়ার কোনো বিকল্প নাই। সেই 3টা পয়েন্ট শুরুতেই একটু বলি। প্রথমত হচ্ছে উপভোগ, ফিল্ডিং এনজয় করা। এই জিনিসটা জানেন, আমি ফিল্ডিং নিয়ে মোহাম্মদ আজহারউদ্দিনের ইন্টারভিউ করছি, রিকি পন্টিং এর ইন্টারভিউ করছি। আমাদের দেশে যারা ভালো ফিল্ডার বলে খ্যাত, অলোক দা বলেন, রাজিন বলেন, বা এই যে আজকালকে শামীম শামীম পাটোয়ারি, এদের সবারই আমি ফিল্ডিং বিষয়ে ইন্টারভিউ করছি। আমারও এই জিনিসটার প্রতি আগ্রহ অনেক দিনের, নিজে তো নড়তে পারি না, ফলে যেটা হয় যেগুলো জানতে ইচ্ছা করে। সবাই কিন্তু কমন একটা কথা বলছে, এই শামীম থেকে শুরু করে জন্টি রোডস, সবাই একটা জায়গায় কমন থাকছে। সেটা কি? সেটা তো ফিল্ডিং ভালো করতে গেলে আপনাকে উপভোগ করতে হবে। উপভোগ না করলে আপনি কখনো ভালো ফিল্ডার হতে পারবেন না। এই জিনিসটা একটু এক্সপ্লেইন করছেন হচ্ছে জন্টি রোডস। জন্টি বলতেছেন যে আপনি উপভোগ না করেও ভালো ব্যাটসম্যান হতে পারেন, উপভোগ না করেও ভালো বোলার হতে পারেন, কারণ আপনি ভালো বোলিং করার এবং ভালো ব্যাটিং করার রিওয়ার্ড পান, তাৎক্ষণিক মাঠে একটা রিওয়ার্ড পান। আপনি যদি ভালো ব্যাটিং করেন 50 পাবেন, সেঞ্চুরি পাবেন, ম্যান অফ দ্য ম্যাচ হবেন। বোলিং এও একই কথা, উইকেট পাবেন, 5 উইকেট পাবেন, ম্যান অফ দ্য ম্যাচ হবেন, এবং এটার একটা রিওয়ার্ড নগদে পাওয়া যায়। ম্যান অফ দ্য ম্যাচ হলে কিছু টাকাও মেলে। কিন্তু ফিল্ডিংটা জানেন প্রচন্ড পরিশ্রমের একটা বোরিং কাজ, যেটা তেমন কোনো রিওয়ার্ড নাই। খুব রেয়ার কিছু ক্ষেত্র ছাড়া এটা কোনো রিওয়ার্ড আপনি পাবেন না। এবং বোরিং কেন? আপনি টেস্টের কথা যদি ভাবেন, আপনি সারা দিন ধরে ফিল্ডিং করতেছেন, আপনি যদি ক্লোজ ইনে ফিল্ডিং করেন আপনাকে ওই বাঁকা হয়ে দাঁড়ায় থাকতে হচ্ছে, যত ক্লোজে আসবেন তত আপনাকে বেন্ট হয়ে থাকতে হচ্ছে, আপনি এইরকম করে আছেন, শরীরটা বাঁকায় আছে, ব্যথা হয়ে যাচ্ছে কোমর, তারপরেও আপনি জানেন না যে আপনার কাছে সারাদিনে একটা বল আসবে কিনা। এই বিরক্তিকর অপেক্ষা করতে হচ্ছে। তারপরে দিনের শেষে গিয়ে আপনার কাছে একটা ক্যাচ আসলো, যতক্ষণ আপনি টায়ার্ড হয়ে গেছেন, টায়ার্ড হয়ে যাওয়ার পরে আপনার কাছে ক্যাচটা আসলো, আপনি ক্যাচটা ফেলে দিলেন। তখন ঠিকই পত্রিকা আপনার নাম ছাপা হবে। কেন ছাপা হবে? আপনি ক্যাচ খেলছেন। কিন্তু যদি ধরতেন আলাদা করে মেনশন হতো না। ফলে ফিল্ডিং অত্যন্ত বোরিং এবং পরিশ্রম সাধ্য একটা কাজ। এখন এই কাজটা যে এনজয় না করে তার পক্ষে আসলে করা সম্ভব না, ভালো করা সম্ভব না। সে একটা না একটা সময় বিরক্ত হবে, বিরক্ত হয়ে হাল ছেড়ে দেবে। ওই ওয়েট করতে করতে সে আর পারবে না। ইভেন 50 ওভারের ক্রিকেটে, 20 ওভারের ক্রিকেটেও এটা সত্যি। আপনি কখন আপনার কাছে বল আসবে আপনি জানেন না। অন্য সবাই তো ব্যস্ত, আপনারা 9 জন মানুষ, উইকেট কিপার আর বোলার বাদে, আপনারা ওয়েট করতেছেন, শুধু ওয়েট করতেছেন, ওই সেই ওয়েটিং ফর গডর মতো। আপনি জানেন না আদৌ আপনার কাছে কিছু আসবে কিনা। কিন্তু এমন যদি হয় যে আপনি জিনিসটা আনন্দ পাচ্ছেন, এই বাঁকা হয়ে দাঁড়ায় থাকাটাই আপনার আনন্দ, এই ওয়েট করাটাই আপনার আনন্দ, প্রতিটা বলে বলে যদি আপনি স্বপ্ন দেখতে পারেন যে এই বলেই আমার কাছে আসবে, এই বলেই বিরাট কোহলি সেই ক্যাচটা দিবে,
বিরাট কোহলি আমার পাশ থেকে শর্ট করবে, শর্ট করলে আমি ধরে ফেলবো, ধরে ফেলে আমি হিরো হয়ে যাবো। এই যে এনজয় করতে পারাটা, এইটাকে স্টিভ ব্রুস সহ দুনিয়ার সব ভালো ফিল্ডার বলে যে ফিল্ডিং এর মূল শর্ত। ফিজিক্যাল ফিটনেসটা অনেক দূরের ব্যাপার, এবং ওই প্র্যাকটিস অমুক তমুক এগুলো অনেক পরের ব্যাপার। আগে কথাটা হচ্ছে ফিল্ডিংটা আপনাকে এনজয় করতে হবে। এনজয় না করতে পারলে আপনি ভালো ফিল্ডার হতে পারবেন না, আপনি গড়পড়তার উপরে কখনো যেতে পারবেন না। শুধু ট্রেনিং করে বা রেসপন্সিবিলিটি হিসাবে যদি এটা দেখেন, দেখেন ওইখানে জন্টি রোডস একটা কথা বলতেছিল যে ইভেন রান আউট করলেও স্কোরবোর্ডে নাম আসে, ক্যাচ ধরলে নাম আসে। আপনি যখন এক রান সেভ করেন, মানে বাউন্ডারিতে 3 রানে পরিণত করেন বা সিঙ্গেল 0 রানে পরিণত করেন, তখন কি আপনার নাম কোথাও লেখা হয়? আপনার নাম তো ওই ম্যাচের পরেই মুছে যাচ্ছে। তাহলে ওইটা কেন করবেন আপনি? আপনি যদি সেলফিশ হন, তাহলে তো আপনি ভাববেন এটা আমার করে লাভ নাই, কেন ওই ডাইভটা দিবেন, কেন আপনি জীবনের ঝুঁকির মধ্যে ফেলবেন? এইটা করবে তখনই যখন মানুষ ওই জিনিসটাকে প্যাশন হিসাবে নেয়। ফলে আমরা বুঝতে পারলাম যে ফিল্ডিং এ ভালো করার প্রথম শর্ত হচ্ছে জিনিসটা উপভোগ করা এবং জিনিসটাকে প্যাশনে পরিণত করা। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে মোবিলিটি। এটার জন্য আপনাকে খুব ভালো অ্যাথলেট হতে হবে, এবং জন্টি রোডস বলতেছেন যে এটার জন্য আপনি যদি শুধু ক্রিকেট ট্রেনিং এর উপরে ভরসা করে থাকেন, তাহলে আপনি খুব ভালো মোবিলিটি অ্যাচিভ করতে পারবেন না। এই জায়গাটায় একটা ব্যাপার আছে। উনি আবার ব্যাখ্যা করে বলতেছেন, ধরেন আপনি বাউন্ডারি লাইনে ফিল্ডিং করতেছেন, এখন একটা ক্যাচ আসলো, ক্যাচ আসলো, আপনি আস্তে আস্তে মুভ করতেছেন, মানে আপনার লাইনেই যদি থাকে বলটা, আপনি তো বলের উপর থেকে চোখ সরাবেন না, ফলে আপনি কিন্তু আস্তে আস্তে মুভ করতেছেন। হঠাৎ করে আপনি আবিষ্কার করলেন যে বলটা আসলে আপনার হাতের হাইট থেকে সামান্য 2 ইঞ্চি উপর থেকে চলে যাবে, তখন আপনাকে ফ্র্যাকশন অফ সেকেন্ডে লাফ দিয়ে ওই হাইটে উঠে যেতে হবে। মানে আপনার মোবিলিটি কত বেশি লাগবে চিন্তা করেন, কত দ্রুত ওই ডিসিশনটা নিয়ে ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে আপনাকে ওই হাইটে উঠে যেতে হবে। কিংবা ধরেন আপনি তো ওই যে জায়গায় বসে দুলতেছেন, সর্বোচ্চ মুভ তো করতেছেন না ফিল্ডিং করার সময়, পয়েন্টে বা শর্ট কাভারে ক্লোজে যে জায়গায় থাকেন, আপনি দোলেনও না, অ্যাকচুয়ালি হাত এরকম করে বা হাত পায়ে দিয়ে দাঁড়ায় আছেন। হঠাৎ করে বলটা আপনার থেকে 10 গজ দূর থেকে বা 5 গজ দূর থেকে চলে যাচ্ছে, কতটুকু টাইম পাচ্ছেন রিয়াকশনের জন্য? ওই যে 0.78 সেকেন্ড। সাধারণত 1 সেকেন্ডের কম হয় ক্লোজিনে যারা রিয়াক্ট করে তাদের জন্য। এইটুক সময়ের মধ্যে আপনাকে 5 গজে এত স্পিড গেইন করতে হবে যেন আপনি 100 মিটার স্প্রিন্টের শেষ অংশে আছেন। এটা তো সাধারণ একটা কাজ না। একটা স্থির লোকের, আপনারা কি মোটরসাইকেল চালাইছেন কখনো? মোটরসাইকেল চালাইলে একটা টার্ম আপনারা শুনবেন, রেডি পিক আপ। এই জিনিসটা আমরা ছোটবেলায় খুব শুনতাম। আমাদের ছোটবেলায় রেডি পিক আপ বাইক গুলো নতুন ঢুকছে বাংলাদেশে। আগে যেটা ছিল যে আপনি যত আগাবেন, মোড়াইতে থাকবেন, মোড়াইতে থাকবেন, মানে ওইটা দৌড়ের মতো ছিল। আস্তে আস্তে মোড়াইতে থাকবেন, আরো জোর বাড়তে থাকবে, আস্তে আস্তে বাড়বে। কিন্তু রেডি পিক আপ, এখন সব বাইক রেডি পিক আপ। রেডি পিক আপ কেন বলা হয়? যে ফ্র্যাকশন অফ সেকেন্ডে এটা 0 থেকে 100 কিলোমিটার স্পিডে উঠে যেতে পারে। এই রেডি পিক আপ জিনিসটা হচ্ছে আপনার ক্রিকেটে খুব লাগে। অন্যান্য যে কোনো খেলায় আপনি মোবিলিটির মধ্যেই থাকেন, ফুটবল বলেন, অ্যাথলেটিক্স বলেন, অন্য সব খেলায় আপনি মোবিলিটির মধ্যে থাকেন, দৌড়াইতে থাকেন, দৌড়াইতে দৌড়াইতে হঠাৎ স্পিড বাড়ান। কিন্তু ক্রিকেটে তো সেই সুবিধাটা নাই, আপনি আসলে দাঁড়ায় আছেন, স্থির একটা ক্যারেক্টার আপনি, সেখান থেকে হুট করে আপনার 100 মিটার স্প্রিন্টের মতো স্পিড অ্যাচিভ করতে হবে। এই জন্য আপনার বিপুল মোবিলিটি লাগবে। এই মোবিলিটি অ্যাচিভ করার জন্য শুধু ভালো অ্যাথলেট হওয়া যথেষ্ট না। এই জায়গাটা একটা কি পয়েন্ট বলেন জন্টি রোডস, সেটা কি? সেটা হচ্ছে যে তিনি বিশ্বাস করেন যে ক্রিকেটারদের আসলে কম বেশি অন্যান্য খেলা ট্রেনিং করা উচিত। এবং আজকাল এই যে দেখেন না, প্রায় সব টিম ওয়ার্ম আপের সময় ফুটবল খেলে, বা কোনো কোনো টিম বাস্কেটবল খেলে, কোনো কোনো টিম ভলিবল খেলে, আবার কেউ কেউ হকিও খেলে। সাউথ আফ্রিকার কিছু ঘরোয়া টিম হকিও খেলে। এইটা জন্টি রোডস বলতেছেন যে মোবিলিটি বাড়ানোর জন্য খুব দরকার। আপনারা কি জন্টি রোডস এর হিস্ট্রিটা জানেন যে জন্টি রোডস আসলে কে? জন্টি রোডস কিন্তু এট এ টাইম সাউথ আফ্রিকা ন্যাশনাল টিমের হকি খেলোয়াড় ছিলেন এবং ন্যাশনাল টিমের ক্রিকেট খেলোয়াড় ছিলেন। এটা শুনছেন? আমাদের জেনারেশনে সবাই আমরা জানতাম এটা। 92 ওয়ার্ল্ড কাপে ওই বিস্ময়কর ফিল্ডিং করার পরে খুব সামান্য সময়ের মধ্যে 1996 সালে সে কিন্তু অলিম্পিক হকি দলে নির্বাচিত হয়েছিল এবং আবার ডাক পাইছিল। তার অলিম্পিকে যাওয়ার কথা ছিল। তখন তাকে আসলে একটা ডিসিশন নিতে হতো যে আমি কি 96 ওয়ার্ল্ড কাপ খেলবো না অলিম্পিক খেলবো। সে ওয়ার্ল্ড কাপ ক্রিকেটকে বেছে নিচ্ছে, তা না হলে সে হতো পৃথিবীর একমাত্র ক্রিকেটার যে একই সঙ্গে অলিম্পিকে অংশ নিচ্ছে কোনো একটা ইভেন্টে, আবার ক্রিকেটে ওয়ার্ল্ড কাপ খেলছে।
সেই রেকর্ডটা হয় নাই আসলে ক্রিকেটের প্রস্তুতির জন্য সময় দিতে গিয়ে। যাই হোক, বুঝতেছেন যে সে কোন মাপের হকি খেলোয়াড় ছিল, এবং সেইটাকে জন্টি রোডস বলছে যে এইটা বড় একটা প্লাস পয়েন্ট। এবং আমরা সেই দিকে যখন গিয়ে আলোচনা করব যে কেন সাউথ আফ্রিকা অস্ট্রেলিয়ার খেলোয়াড়রা ফিল্ডিং এত ভালো হয়, তখন এই পয়েন্টটা মাথায় রাখেন। এই পয়েন্টটা কিন্তু তখন আবার আলোচনা করতে হবে। এবার আমরা আসি 3 নম্বর এবং শেষ পয়েন্ট, যে ভালো ফিল্ডার হতে গেলে কি করতে হয়। সেটা হচ্ছে রিফ্লেক্স। এই রিফ্লেক্স শব্দটা নিয়ে কোন কোন ফিল্ডারের খুব আপত্তি আছে। যেমন মোহাম্মদ আজহারউদ্দিন এটাতে খুব আপত্তি করেন। তিনি বলেন রিফ্লেক্স বলে পৃথিবীতে কিছু নাই, ওটা মাসল মেমোরি। অ্যাকচুয়ালি টার্মটা যে যেভাবেই বলেন, জিনিসটা মাসল মেমোরি বা রিফ্লেক্স, যেভাবেই দেখেন। সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে জন্টি রোডসকে অন্য একটা ইন্টারভিউতে একবার জিজ্ঞেস করা হয়েছিল যে জন্টি, আপনি যখনই বলের দিকে ডাইভ করেন বা বল রিসিভ করেন, মনে হয় যে আপনি জানতেন আপনার ওইখানে এই বলটা মারা হবে। এখন এত বেশি অ্যান্টিসিপেট আপনি কিভাবে করেন, কিভাবে বোঝেন যে ওই বলটা আপনার কাছে আসবে? তো জন্টি রোডস বলতেছিল যে এটা অ্যান্টিসিপেশন না, অ্যান্টিসিপেশনের একটা রোল আছে, কিন্তু মেইন ব্যাপার হচ্ছে যে আমি যখন 50 ওভার ফিল্ডিং করি, 650-300 বলেই আমি ধরে নিই বলটা আমার কাছে আসতেছে, ফলে আমি ওই রিফ্লেক্সটা দেখাতে পারি। এখন রিফ্লেক্সটা কোত্থেকে আসে, যে কারণে আজহারউদ্দিন এটাতে আপত্তি করছেন রিফ্লেক্স শব্দটা বলতে। তিনি বলেন যে মাসল মেমোরি, মাসল মেমোরি থেকে রিফ্লেক্স আসে। সেটা হচ্ছে যে আপনি যখন কোনো একটা কাজ প্রতিদিন শত শত শতবার করেন, তখন ওই জিনিসটা আপনার মাসল মেমোরিতে চলে যায়। ওই জিনিসটা আপনাকে আর ভেবে করতে হয় না। আবার মোটরসাইকেল চালানোর একটা উদাহরণ দেই। আপনারা কেউ মোটরসাইকেল চালাতে পারেন? তো পারলে খুব রিলেট করতে পারবেন, বা গাড়ি চালানো জানলেও হবে। সেটা হচ্ছে আপনি যখন ড্রাইভ করেন, আপনি কি ভেবে করেন যে এখন পিক আপ একটু বাড়াই, বা এখন একটু ক্লাসটা চেপে ধরি? নিজে নিজে ভাবেন এটা? যখনই সামনে একটা অবস্ট্রাগল আসে, আপনাকে তো ক্লাস চেপে তারপরে ব্রেক করতে হয়। এটা কি এই প্যাটার্নটা ভাবেন কখনো? কোনো পাকা ড্রাইভার এটা ভাবে না। আমি টুকটাক 16-17 বছর মোটরসাইকেল চালাইছি, কোনোদিন ভেবে করছি বলে মনে পড়ে না। একদম শুরুর দিকে করছি। সবাই ওই শুরুর দিকে করে, পরে আর করে না। কেন করে না? তাহলে হয় কি করে ব্যাপারটা? আপনি যে কোনো মোটরসাইকেল ড্রাইভারের জিজ্ঞেস করলে সে অবাক হয়ে তাকায় থাকবে, তাই তো? কেমনে হয় আমি তো জানি না, কিন্তু হয়তো সে তো কোনোদিন এটা ভুল করে না, কোনোদিন ক্লাস চাপার আগে ব্রেক চাপে ফেলে নাই। ফেললে তো রোজ একটা বজকট করতো, স্টার্ট বন্ধ হয়ে রাস্তার মাঝখানে ট্রাফিক জ্যাম লাগায় দিত। এরকম তো হয় না। তাহলে এই ঘটনাটা কি ঘটে? কারণ হচ্ছে সে প্রতিদিন ওইটা শত শতবার করে বলে ওর পায়ের মাসল, হাতের মাসল এটা মুখস্থ করে ফেলছে, যে সামনে যখন একটা অবস্টাকেল আসবে তখন কি কি করতে হবে, আর কোন আঙ্গুলগুলোকে এরকম স্কুইজ করতে হবে, পায়ের কোন অংশটাকে সামনে ডাবায় দিতে হবে, গিয়ারের চাপ দিতে হবে কোন জায়গা দিয়ে, এগুলো তার ভাবতে হয় না। একই কথাই স্পোর্টসেও খুব প্রযোজ্য, এবং বলা যায় স্পোর্টসেই বেশি প্রযোজ্য এই মাসল মেমোরিটা। সেটা হচ্ছে যে আপনি যখন নেটে ঘন্টা পরে ঘন্টা ব্যাট করেন, তখন আপনি জানেন আসলে ওই মাসল মেমোরির কথা। বোধহয় আমি এর আগেও একটা কন্টেন্টে বলছি যে আমাদের খেলোয়াড়রা শুধু নেটের উপরে অভ্যস্ত বলে, ম্যাচে এই কাজগুলো কম করে বলে তাদের মাসল মেমোরি গ্রো করে না। এই কারণে তাদের দেখবেন ফুটওয়ার্কে ঝামেলা থেকে যায়, যে ঠিক কোন বলটা পাটা কত দ্রুত কোথায় যেতে হবে এটা ভেবে করা যায় না। এটা যে ভাবতে যায় সে পারে না। এটা আপনাকে মাসল মেমোরিতে থাকতে হয়। একই কথা খুব বেশি প্রযোজ্য হচ্ছে ফিল্ডিং এর ক্ষেত্রে। আপনি যখন প্রতিদিন কয়েকশো বার একটা বল ডান দিক দিয়ে এত গজ দূরে গেলে ঠিক কেমন ডাইভ দেবেন এটা করতে পারেন, তখন আসলে আপনি ম্যাচ সিচুয়েশনে গিয়ে আর আপনার ভাবতে হবে না। আপনাকে কোনো দিন আর ভাবতে হবে না। এই সময় জন্টি রোডস বলতেছেন, যখন আমাকে কেউ জিজ্ঞেস করে যে তুমি ওই উড়ন্ত ক্যাচটা কিভাবে নিছিলা, হঠাৎ করে এরকম কি হয়ে যায়, তখন উনি বলেন যে আমি বলি না যে গতকালকে প্র্যাকটিসেও আমি এরকম 40টা ডাইভ দিছি, তার মধ্যে 20টা ক্যাচ ধরতে পারছি, 20টা ক্যাচ ফেলে দিছি। অ্যাটলিস্ট আমার বডি 40 বার ওই জায়গাটায় গেছে। এই 40 বারের আউটপুট হচ্ছে পরদিন একবার ধরতে পারে। দিস ইজ মাসেল মেমোরি। এই মাসেল মেমোরিটা যদি আপনার ঠিক মতো গ্রো না করে, আপনি খেলাধুলার কোনো অংশেই ভালো করতে পারবেন না। এখানে জন্টি রোডস বলতেছিলেন কেপলার ওয়েসেলস এর কথা আবার, যে কেপলার নেটে ব্যাট করতো ম্যাচ সিচুয়েশনে। কিরকম? ও ধরে নিত যে ও ওপেন করতে গেছে, ফলে প্রথম 5 ওভার, তখনকার দিনে প্রথম 5 ওভার ব্যাটসম্যানরা টিকে থাকার চেষ্টা করত, তারপরে গিয়ে রান করত। প্রথম 5 ওভার কেপলার কখনো কাট করা বা ড্রাইভ করা, যেগুলো কেপলার নিজের জন্য রিস্কি শট মনে করতেন, এটা করতেন না। তারপর থেকে উনি একটু জোরে শট করতেন। তারপরে আবার ইনিংস বিল্ড করতে যে ধরনের শট করতে হয় ওই ধরনের শট করতেন। প্রতিদিন এই কাজটা করতেন, প্রতিদিন। ফলে কেপলার যখন মাঠে যেতেন, তার কাছে প্রথম 5 ওভার মনে হতো যে এই তো একটু আগে করে আসছি। আচ্ছা, আপনার মক টেস্ট দেন না? এই যে বিসিএস এর জন্য বা ক্লাস 8 এর বৃত্তি পরীক্ষার জন্য দিচ্ছেন না?
আমাদের সময় আমরা বলতাম টেস্ট পেপার সলভ করা, এত বড় একটা টেস্ট পেপার পাওয়া যেত, দুনিয়ার সব প্রশ্ন এটার মধ্যে ছিল, রোজ একটা করে পরীক্ষা দিতাম আমরা বাসায় বসে। আর এখনকার ছেলেপেলেরা দেখি মক টেস্ট দেয়, জিনিসই একই। ওই মক টেস্টে কি হয়, তার অনেকটা মাসেল মেমোরি গ্রো করে। সে যখন ফাইনাল পরীক্ষা দিতে যায় তখন তার কাছে আর ওইটা নতুন মনে হয় না। ঠিক একই কাজ ফিল্ডিং এ ঘটে। ফলে আমরা তিনটা জিনিস পেলাম যে আপনাকে ভালো ফিল্ডার হতে গেলে তিনটা কাজ করতে হবে। একটা হচ্ছে উপভোগ করতে হবে, দুটা হচ্ছে মোবিলিটি ভয়ানক বাড়াইতে হবে, 3 নম্বর হচ্ছে আপনার মাসল মেমোরি গ্রো করতে হবে, যেটা আপনাকে রিফ্লেক্স করাবে। আসলে আপনার নিজে কিছু করতে হবে না, আপনি রিফ্লেক্সেই বলটা ধরে ফেলবেন। এই পুরো ব্যাপারটা আপনারা বুঝতে পারতেছেন যে ট্রেনিং এর একটা অসাধারণ ভূমিকা আছে। ট্রেনিং, আপনি যদি মারাত্মক ট্রেনিং না করেন তাহলে আসলে এগুলো অ্যাচিভ করতে পারবেন না। আপনার মোবিলিটি অ্যাচিভ হবে না, আপনার রিফ্লেক্স বাড়বে না, মানে মাসল মেমোরি গ্রো করবে না। সেক্ষেত্রে আপনাকে খুব মারাত্মক ট্রেনিং করতে হবে। জন্টি রোডস এর কথাই বলা যাক। জন্টি রোডস এর আপনি যদি যে কোনো জায়গায় জীবনী পড়েন, সেটা ক্রিকইনফোর প্রোফাইলে পড়েন বা উইকিপিডিয়া পড়েন, যে সব জায়গায় একটা ঘটনার কথা আপনি পাবেন, সবাই এটা কমন থাকবেই। সেটা হচ্ছে প্রতিদিন প্র্যাকটিসের পর সাউথ আফ্রিকার টিম বাস স্টেডিয়াম থেকে 1 ঘন্টা দেরি করে ছাড়তো, যে জায়গায় দুনিয়ার প্র্যাকটিস হোক না কেন। এই 1 ঘন্টা সবাই বাসের মধ্যে বসে ঝন্টি রোডসে গালিগালাজ করতো। কারণ কি, এই 1 ঘন্টা সবার সঙ্গে এমনিতেই সাউথ আফ্রিকানরা তো ফিল্ডিং নিয়ে অবসেসড। সাউথ আফ্রিকানরা মারাত্মক ট্রেনিং করতো। অন্য দল যেখানে দেখা যায় যে 1 ঘন্টা ফিল্ডিং ট্রেনিং করে, ওরা নিজেরাই করতো 2 ঘন্টা। ওতে জন্টি রোডসে কুলাতো না। জন্টি রোডস আবার সবাই চলে যাওয়ার পরে 2টা গোল পোস্টের মতো পোস্ট করতো, উতে 3-4টা সহকারী কোচরে দাঁড় করায় দিত বল থ্রো করার জন্য। সে ওই 2 পোস্টকে ধরে নিত নিজের সীমানা, যে দুপাশে ধরেন 5 গজ বা 7 গজ করে জায়গা নিল, যে এর ভিতরে যা কিছু এটা আমার আটকাইতে হবে, সেটা আমি বল স্টপ করে পারি, ক্যাচ ধরে পারি। এবার বলতো যে তোমরা বল থ্রো করো, বল থ্রো করো। কেউ আবার ব্যাট দিয়ে মেরে দিত। ওই 1 ঘন্টা ধরে শুধু এই ক্যাচ প্র্যাকটিস করতো। কারণ কি, কারণ ওর ক্লোজিনে ফিল্ডিং করতে হবে কালকে সকালে। এটা রিকি পন্টিং এর একটা ইন্টারভিউ দেখছিলাম, এটা অনেক আগে। রিকি পন্টিং ও বলছেন যে পজিশন ওয়াইজ এই ধরনের ট্রেনিং আলাদা করে যদি না করা হয় তাহলে আসলে স্পেশালিস্ট ফিল্ডার হওয়া যায় না। এই জায়গাটায় আমি আসতেছি, যে জায়গাটা আমাদের খুব ঘাটতি বাংলাদেশে, সেটা হচ্ছে আমরা কোনো স্পেশালিস্ট ফিল্ডার তৈরি করি না। একমাত্র মুমিনুল হক শর্টে ফিল্ডিং করবে, না আজকাল বোধহয় সাদমান করে। যাই হোক, ফাইন লেগ আর শর্ট, এই দুটো পজিশনে মুমিনুল সাদমান এরকম দুজন থাকে। এছাড়া আমাদের কোনো পজিশনে কোনো স্পেশালিস্ট নাই। আমাদের একটা স্পেশাল স্লিপ ফিল্ডার নাই, আমাদের স্পেশালিস্ট লং অফ মানে বাউন্ডারি লাইনে কোনো ফিল্ডার নাই, আমাদের পয়েন্টে দাঁড়ানোর মতো তো কোনো ফিল্ডারই নাই। আমাদের পয়েন্টে যেটা হয় কাজ চালানোর জন্য দাঁড়ায়। দুনিয়ার সেরা সেরা ফিল্ডাররা যেখানে দাঁড়ায়, সুরেশ রায়না বলেন, রিকি পন্টিং বলেন, জন্টি রোডস বলেন, সবাই পয়েন্টে দাঁড়ায়। বা আজকের গ্লেন ফিলিপস অবশ্য বিস্ময়কর ব্যাপার, সে দেখি মাঝে মাঝে গিয়ে শর্ট কাভারে দাঁড়ায়, এবং ওই দিন ওই আজগু বিকাশটা শর্ট কাভারেই নিচ্ছে। যাই হোক, জন্টি রোডস যেটা বলতেছেন যে এই যে গ্রসলি আমি 3টা পয়েন্টের কথা বললাম, এই 3টা পয়েন্ট কপি করেও আপনি সেরা ফিল্ডার হইতে পারবেন না। আপনাকে এরপর আবার ব্যক্তিগতভাবে পজিশন ওয়াইজ ফিল্ডিং করতে হবে, পজিশন ওয়াইজ ট্রেনিং করতে হবে। এবং উনি এই ইন্টারভিউটা দিচ্ছেন অনেক পরে বসে, যখন খেলছেন তখন হয়তো জন্টি নিজের উদ্যোগে কাজটা করছেন। কিন্তু এখন তো সব দলে এইগুলো নিয়ে আলাদা ট্রেনিং হয়। এখন আলাদা করে ফিল্ডিং কোচ আছে, সে স্লিপ ফিল্ডারদের আলাদা ট্রেনিং করায়, পয়েন্টের ফিল্ডারদের আলাদা ট্রেনিং করায়, বাউন্ডারি ফিল্ডারদের আলাদা ট্রেনিং করায়। এবং এটা এখন বাংলাদেশ ছাড়া সব দলে ম্যান্ডেটরি, যে কে কোথায় ফিল্ডিং করবে। কিপারের যেমন আলাদা ট্রেনিং হয়, বাকি পজিশন ওয়াইজও এরকম ট্রেনিং হয়। আমাদের দলে এখনো শুরু হয়েছে কিনা আমি জানি না, কিন্তু মাঠে দেখি যে কোনো স্পেশালিস্ট নাই, ফলে নিশ্চয়ই এই ধরনের আলাদা ট্রেনিং হয় না। ওখানে জন্টি এই পয়েন্টটা বলতে গিয়ে বলছেন যে অন্তত 3টা ভিন্ন ভিন্ন ধরনের স্পেশালিটি থাকে ক্রিকেট মাঠে। একটা হচ্ছে ক্লোজিংয়ে যখন আপনি ফিল্ডিং করবেন তখন আপনার রিফ্লেক্স এবং অ্যান্টিসিপেশন, এই দুটো হচ্ছে সবচেয়ে বেশি কাজ করবে। ওই আগের বৈশিষ্ট্যগুলো তো লাগবেই, তার সঙ্গে রিফ্লেক্সের সঙ্গে আবার অ্যান্টিসিপেশন লাগবে। যদিও কমনলি ভালো ফিল্ডাররা মনে করেন অ্যান্টিসিপেশন একটা বিরাট বিপজ্জনক জিনিস। অ্যান্টিসিপেশন কাকে বলে? অ্যান্টিসিপেশন হচ্ছে পূর্বানুমান। মানে আপনি আগে থেকে ধরে নেবেন যে বিরাট কোহলি এই শটটা কাভার ড্রাইভ করবে, ধরে নিয়ে আপনি বডিতে সেইভাবে তৈরি করবেন। এই অ্যান্টিসিপেশন আপনাকে ব্লান্ডার ঘটায় দিতে পারে। বিরাট কোহলি ওই শটটা কাভার দিয়ে করতে চাইছিল, কিন্তু ব্যাটের কানায় লেগে পয়েন্ট দিয়ে বেরোয় আসছে। মানে আপনি যদি পয়েন্ট আর কাভারের মাঝামাঝি থাকেন, তাহলে আপনি যদি আগে থেকে কাভারের দিক ঝুঁকে না থাকতেন তাহলে বলটা আপনি ঠেকাতে পারতেন। ফলে অ্যান্টিসিপেশন ফিল্ডাররা বলেন যে একটু বিপদেরও ব্যাপার। কিন্তু যখন আপনি খুব বেশি ক্লোজে ফিল্ডিং করেন,
মানে এই যে 30 ইয়ার্স এর মধ্যে আপনি যখন ফিল্ডিং করেন তখন আপনার অ্যান্টিসিপেশন একটু লাগে। সেই অ্যান্টিসিপেশনটা কিভাবে তৈরি হয় সেইটা হচ্ছে জন রিডার্স বলতেছেন যে এটা পুরো অবৈজ্ঞানিক ভাবে করলে হবে না, যে আমি ধরে নিলাম বিরাট কোহলির মুভমেন্ট দেখে এই করবে, ওই ধরে নেওয়ার মধ্যে যাওয়া যাবে না। এখানে আপনাকে প্রচুর ফুটেজ দেখতে হবে এবং প্রচুর প্র্যাকটিস করতে হবে। যে একটা ব্যাটসম্যান যখন ফ্রন্ট ফুটে পাটা একটু একটু করে সামনে প্রেশার দিচ্ছে তখন ও আসলে কি করবে। তো উনি বলতেছেন যে আমরা যখন ক্লোজিং ফিল্ডিং করি আমরা কিন্তু বলের উপরে নজর রাখতে পারি না, যেটা আউটফিল্ডাররা পারে, যে বল থেকে কখনো নজর হটানো যাবে না। তো ক্লোজিং ফিল্ডারের পক্ষে বল সবসময় নজরে রাখা সম্ভব হয় না। তারা আসলে দেখতে পায় বোলারের ডেলিভারিটা, রিলিজ পয়েন্টে দেখতে পায় সর্বশেষ, তারপরে দেখতে পায় ব্যাট থেকে যখন বল বেরোয় আসে, এর মধ্যে আর বল নজরে রাখা সম্ভব হয় না। ফলে ক্লোজ ফিল্ডারকে খুব সায়েন্টিফিক্যালি অ্যান্টিসিপেট বা পূর্বানুমান করতে হয় যে এই বলটা বলের মুভমেন্ট দেখে মনে হচ্ছে সেই দিকে মারবে। ওই জিনিসটা যে যত সায়েন্টিফিক হবে, যত বেশি আপনি ব্যাটসম্যানের বডি মুভমেন্ট দেখে শট বুঝতে পারবেন, আপনি অনুমান করতে পারবেন যে এটা করবে, তত বেশি আপনি ভালো অ্যান্টিসিপেট করতে পারবেন। অ্যান্টিসিপেট তখন আর আপনার জন্য ব্লান্ডার হবে না, তখন ওইটা একটা সায়েন্স। আবার ধরেন আপনি স্লিপে ফিল্ডিং করেন, জন্টই বলতেছিলেন ভাই এটা এস্টাবলিশ ব্যাপার যে স্লিপে ফিল্ডিং করতে গেলে আপনার একেবারে মাখনের মতো হাত লাগবে। না মাখন মানে আবার তেল তেলে ভাবেন না, তেল তেলে হলে তো গড়ায় পড়ে যাবে, মানে খুব সফট হাত লাগবে। উনি বলতেছেন যে এই পৃথিবীতে সম্ভবত স্লিপে ফিল্ডিং করার জন্য সবচেয়ে সুন্দর নরম হাত ছিল মার্ক টেলরের। মার্ক টেলরের হাতে বল গেলে বলটা ডেবে যেত, বলটা ডেবে হাতের সঙ্গে আটকে যেত, ওই বল আর ছাড়াতো না। আপনার হাত যদি খুব হার্ড হয়, আপনি যদি কিড়িমিড়ি করে দাঁড়ায় থাকেন, তাহলে বল হাতের পরে পড়ে বাউন্স করে বেরোয় যাবে, আপনি বল রাখতে পারবেন না। ফলে স্লিপে আপনি যেসব স্পেশালিস্ট তৈরি করবেন তাদের হাত কিভাবে সফট রাখবেন, তারা কিভাবে শরীরটাকে খুব নরম রাখবে, বলটাকে আলতো করে কিভাবে নিয়ে নিবে নিজের শরীরের দিকে, এই জিনিসটা ট্রেনিং করাইতে হবে। আবার যে লোক একদম বাউন্ডারি লাইনে স্পেশালিস্ট তাদেরকে তাইলে, বা যাকে আপনি বাউন্ডারি লাইনে স্পেশালিস্ট বানাতে চান, তাদের ওই যে বলের উপরে নজর রাখার প্র্যাকটিসটা খুব বেশি করাইতে হবে। ওইটা খালেদ মাসুদ পাইলটের কিছু টিপস আছে, পারলে দেখে নিয়ে এত বললে তো একদিনে আপনি ভালো ফিল্ডার হয়ে যাবেন না, এত টিপস দেওয়া যাবে না। এটা ঠিক, আউটফিল্ডে ফিল্ডিং করতে গেলে আপনার দুটো জিনিস খুব বেশি লাগবে অন্যদের চেয়ে, সেটা হচ্ছে মোবিলিটি, অন্যদের চেয়ে একটু বেশি লাগবে। কারণ ওই যে বলছি যে ওখানে আপনাকে হঠাৎ করে খুব বেশি লাফ দিয়ে উঠতে করতে পারে, হঠাৎ করে আপনাকে স্প্রিন্ট টানতে হতে পারে, ফলে আপনার মোবিলিটি বাকিদের চেয়ে বেশি লাগবে। আরেকটা ব্যাপার হচ্ছে 1 সেকেন্ডের জন্য, মানে সেকেন্ড তো অনেক বড় ব্যাপার, 1 মিলি সেকেন্ডের জন্য আপনি বলের উপর থেকে নজর সরাইতে পারবেন না। ফলে প্রত্যেকের আলাদা আলাদা ট্রেনিংও হইতে হবে, যেমন কম্বাইন ট্রেনিং হইতে হবে, আলাদা ট্রেনিং হইতে হবে। আচ্ছা, এখন আমাকে বলেন, এই যেগুলো বললাম এগুলো আমি জানি, আপনিও জানলেন বা জানতেন, আর ক্রিকেট যারা খেলে তারা তো জানেই, প্রত্যেক টিমের ম্যানেজমেন্ট জানে। আর আমি মূর্খ হইতে পারি, ম্যানেজমেন্টের লোক তো আর মূর্খ না, ক্রিকেটার তো আর মূর্খ না, তারা তো এইসব কথা মুখস্থ করেই বসে। তাহলে কেন আমাদের সাবকন্টিনেন্টে ভালো ফিল্ডার হয় না? মানে ওই যেটা বললাম, ধরেন আদি যুগে একনাথ সোলকারের কথা আপনারা শুনছেন, তো দুনিয়া কাঁপানো ফিল্ডার কেন সব সাউথ আফ্রিকা বা অস্ট্রেলিয়ায় জন্মায়? এটা কারণ কি? এই প্রশ্নটা জন্টি রোডস খুব ভালো সামলাইছেন। কারণ জন্টি রোডস তারা আবার কোচিং ক্যারিয়ারে আফটার রিটায়ারমেন্ট, জন্টি রোডস তো রিটায়ার করার পরে ব্যাংকে জয়েন করছিলেন ম্যানেজার হিসাবে, কাস্টমার রিলেশন ম্যানেজার হিসাবে 6 বছর চাকরি করছেন। তার মধ্যে 3 বার করে চাকরি ছেড়ে আবার মাঠে আসার চেষ্টা করছেন, এই অ্যামেচার ক্রিকেট খেলবো না, আজকে অমুক জায়গায় খেলবো, একবার হকিতেও ফিরছেন ওই 6 বছরের মধ্যে। মানে পাগলায় গেছিল। যে লোক ক্রিকেট ছাড়া বাঁচতে পারে না সে ব্যাংকে চাকরি করে পারবে নাকি, তাও স্ট্যান্ডার্ড চার্টার্ডে চাকরি করতে। তারপর ফেরার পরে ফুল টাইম কোচ হয়ে গেছে, এখন তো বিভিন্ন জায়গায় কোচিং করে বেড়ায়, বিভিন্ন ফ্রাঞ্চাইজির সঙ্গে থাকে। তো ও কাজ করে কিন্তু বেশি সাবকন্টিনেন্টে। ওইখানেও একটা গল্প বলে এই ব্যাখ্যাটা দিচ্ছে। সেটা হচ্ছে সে একটা কাজে আসছিল মুম্বাইতে, মুম্বাইতে কোনো একটা প্রোগ্রাম ছিল, সম্ভবত কোনো ওপেনিং সেরিমনি টনি কিছু, কিন্তু সকালবেলাটা কাজ নেই দেখে ও ওই জগার্স টগার্স পরে বের হয়ে গেছে, বেরোয় আজাদ ময়দানে আসছে। আজাদ ময়দানে বাচ্চারা ওরে চিনে নেয়। তো ও এক গ্রুপের সঙ্গে আজাদ ময়দানে, আপনারা তো জানেন যে একসঙ্গে প্রায় 20-25টা ক্রিকেট টিম প্র্যাকটিস করে, ছোট ম্যাচ হয় এট এ টাইম 12-14টা। তো একটা টিমের সঙ্গে ভিড়ে গেছে, ভিড়ে বাচ্চাদের বলছে যে আমি তোমাদের সঙ্গে খেলতে পারি। তো ও খেলতেছে, হঠাৎ করে একটা বল ওরকম চলে আসছে ওর ও পাশে একটা ফিল্ডার, বাচ্চা 12 বছর বয়সী একটা বাচ্চা, সে বলটা দেখছে, অ্যান্টিসিপেট করছে, ইয়েটাও করছে, দৌড়টাও দিচ্ছে, কিন্তু লাস্ট মোমেন্টে ডাইভ দেয় নাই। তখন ওই বাচ্চাটাকে ডাকছে, ডাকে বলছে যে তুমি ডাইভ দিলা না কেন? ও বাচ্চাটা বুঝে নেই, পাশ থেকে কোচ চলে আসছে, এসে কোচ চিনতে পারছে।
কোচ চিনতে পারে, বলতেছে যে স্যার ও ডায়েট দেয় নাই, দেখেন খটখটে শুকনো মাটি তো, ঘাস নেই একটু, পড়লে ওর চামড়া টামড়া ছিঁড়ে যেত, আর এইখানে উঁচু নিচু হাতটা ভেঙে যেত। দিস ইজ দ্য পয়েন্ট, দিস ইজ দ্য ফার্স্ট পয়েন্ট, এবং এটা সবচেয়ে বড় পয়েন্ট। জন্টি রোডস বলতেছেন যে সাউথ আফ্রিকা এবং অস্ট্রেলিয়ার একটা বড় বিশেষত্ব হচ্ছে প্রতিটা শহরে, প্রতিটা মহল্লায়, প্রতিটা ব্লকে একটা আউটফিল্ড আছে। একটা আউটফিল্ড আছে যেখানে বাচ্চারা একদম হাঁটতে শেখার পরই আউটফিল্ড অ্যাক্টিভিটি শুরু করে দেয়। মাঠের মধ্যে ইচ্ছা মতো লাফ দেয়, লাফ দিয়েই 10 গজ দূরে গিয়ে লাফ দিয়ে পড়তেছে, ঘাসে লেগে সামান্য একটু কেটে যাচ্ছে, একটু নোনা নোনা রক্ত বেরোচ্ছে, আবার লাফ দিচ্ছে, কিন্তু আরাম পাচ্ছে। কারণ কি, ওখানে খুব কার্পেটের মতো ঘাস আছে। এটা হচ্ছে একটা বড় বৈশিষ্ট্য। এটা সাউথ আফ্রিকা এবং অস্ট্রেলিয়া কমনলি সব জায়গায় আছে। প্রচুর ঘাসের মাঠ, প্রচুর ঘাসের মাঠ সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়া এই অঞ্চলটায়। নিউজিল্যান্ডেও আছে। নিউজিল্যান্ডের সেই ওই যে দুধের বিজ্ঞাপন দেখতেন না আগে, নিউজিল্যান্ডের ওই সতেজ ঘাসের বিজ্ঞাপন। নিউজিল্যান্ডের মাঠগুলো একদম সবুজ, মানে সেরকম সবুজ, কার্পেটের মতো সুন্দর। ওখানে শুয়ে থাকতেও মজা লাগে। আমি যাইনি কখনো, ওই যেসব কলিগরা গেছে টেছে ওরা বলে যে ওখানে ঘাসের উপরে হাত দিলে মনে হয় যে সত্যি সত্যি ন্যাচারাল কার্পেটে হাত দিচ্ছে। ওই জিনিসটা তো আমাদের বাচ্চাদের কপালে জোটে না। আমাদের মাঠগুলোতে একবার যায়েন, মিরপুর স্টেডিয়ামটা ভিডিওতে দেখেন, তাও কিন্তু অত সুন্দর কার্পেটের মতো ঘাস না। মিরপুর স্টেডিয়ামে আমি নামে দেখছি, ভালো, ভালো, নট দ্যাট ব্যাড। কিন্তু এছাড়া বেশিরভাগ মাঠ, মানে স্টেডিয়াম গুলোই বেশিরভাগ ন্যাড়া। আপনি এখন ফতুল্লায় যান, খুলনায় যান, স্টেডিয়াম দেখবেন বেশিরভাগ জায়গায় ন্যাড়া। এই জায়গায় জায়গায় একটু ঘাস আছে, বেশিরভাগ জায়গায় শক্ত মাঠ। মানে আপনি ডাইভ দিয়ে এত দূরে থাক, আপনি এমনি হাত ছোঁয়ালে মনে হবে আপনার হাত কাটা যাচ্ছে, এত শক্ত মাটি, ফটফটে মাটি, ওর উপর ঘাসের আস্তরণটা নাই। আর মাঠগুলোর কথা তো বলাই বাহুল্য, এই যে বিকেএসপি তে খেলা হচ্ছে, ডিপিএল এ, ওখানে ডাইভ দেওয়া সম্ভব কারো পক্ষে? ফলে বাচ্চারা ছোটবেলা থেকে ডাইভ দিতে ভয় পায়। এই আবাহনী মাঠে বাচ্চাদের ট্রেনিং হয়, একগাদা একাডেমি আছে, ওখানে কোথায় লাভ দেবে, কোথায় ডাইভ দিবে? ও পরদিন ওরে আর ওর বাবা মা মাঠেই আসতে দিবে না। ও যখন এইখান থেকে এই পর্যন্ত ছিলে নিয়ে যাবে পরদিন, যে এক পর্দা চামড়া নাই হয়ে গেছে। আবার জিন্সটা, বা জিন্স পরে তো যায় না বাচ্চারা, ওই যে ট্রাউজার পরে, ট্রাউজারটাও ছিঁড়ে গেছে একদিনেই। প্রতিদিন ট্রাউজার কিনে দিবে আর প্রতিদিন তোমার ডাক্তারের কাছে নিয়ে যাবে ব্যান্ডেজ করাইতে? এটা পসিবল? ফলে কেউ ডাইভ দেয় না। এবং যখন গিয়ে সে 19-20 বছর বয়সে কোচ তারা ডাইভ দিতে বলে, ওই রকম শরীর ছেড়ে ডাইভ দেওয়াটা আর সে পারে না। ওই মোবিলিটিটা তৈরি হয় না, ওই স্প্রিন্টটা সে আর টানতে পারে না, ওই ডাইভটা দিতে পারে না, শুধুমাত্র বাজে কোয়ালিটির মাঠের কারণে। এবং জন্টি রোডস এই জায়গায় বলতেছেন যে যদি রাষ্ট্রীয় পর্যায়ে এবং তোমাদের ফেডারেশন থেকে সারা দেশে, ইন্ডিয়ান জার্নালিস্টকে বলতেছেন, সারা দেশে সবুজ প্রচুর মাঠের ইন্তজাম করতে পারো, তাহলে তোমাদের ফিল্ডিং এমনিই ভালো হয়ে যাবে। দেন অ্যানাদার পয়েন্ট, এবং এই পয়েন্টের কথা কিন্তু আমি শুরুর দিকে মনে রাখতে বলছিলাম, যে এই যে জন্টি রোডস হকি খেলতো, এই গ্লেন ফিলিপস একসময় হকি খেলতো, এই রিকি পন্টিং একসময় রাগবি খেলতো, এবং এরা কিন্তু মোটামুটি টপ লেভেলে খেলছে। এছাড়া আমরা জন্টি রোডসের কাছ থেকে জানতে পারি যে সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়ার ম্যাক্সিমাম ছেলেপেলে, 17-18 বছর বয়স পর্যন্ত 3-4 ধরনের স্পোর্টস করে। রাগবি করে, হকি করে, বাস্কেটবল করে, নানা রকম করে। একটা পর্যায়ে গিয়ে 18-19 বছর বয়সে তারা ডিসিশন নেয় যে আমি শুধু হকি করব, বা শুধু ক্রিকেট করব, শুধু একটা কিছু করব। দেখেন আমাদের এখানে হকি থেকে কে কে আসছে? তুষার আসছে, রাজিন একসময় মোটামুটি হকি খেলতো, আর জাভেদ ভাই তো একদম হকি ফ্যামিলির ছেলে, জাভেদ ওমর বেলিম গোল্লা। জাভেদ ভাইও টপ লেভেলে প্রিমিয়ার লিগ খেলছে। জাভেদ ভাইয়ের বড় ভাই কিন্তু ইন্টারন্যাশনাল আম্পায়ার ছিলেন, মারা গেছে, স্রষ্টা তার আত্মার শান্তি দিক। এছাড়া জাভেদ ভাইয়ের আরেক ভাই ন্যাশনাল টিমে খেলছেন। ওদের, জাভেদ ভাই পুরন ঢাকার ছেলে, ওই এলাকাটা হচ্ছে পুরোটাই হকির খেলোয়াড়। এরা কিন্তু প্রত্যেকে ভালো ফিল্ডার, খেয়াল করে দেখেন। তুষার ভালো ফিল্ডার, রাজিন ভালো ফিল্ডার, জাভেদ ভাই তো ব্রিলিয়ান্ট ফিল্ডার ছিল। কারণ কি, সেই ব্যাখ্যাটাই জন্টি রোডস দিচ্ছেন, যে আপনি যখন অন্যান্য স্পোর্টসে ইনভলভ হবেন, একই সঙ্গে 3-4 ধরনের স্পোর্টস করবেন। ক্রিকেট তো একটু অলস খেলা, ক্রিকেট তো আপনাকে সারা দিন আপনি ব্যাটিং এর দিক থেকে ভাবেন আর ফিল্ডিং এর পার্সপেক্টিভে ভাবেন। বোলারকেই শুধু প্রতিটা বলে প্রচন্ড জোরে দৌড়াইতে হয়, ওই স্পিনারদের তো অত জোরে দৌড়াইতে হয় না। ব্যাটসম্যান প্রতি 2-3 বল বাদে বাদে একটা হয়তো স্প্রিন্ট টানে। এছাড়া তো ম্যাক্সিমাম একটা অলস খেলা। ফলে এখানে বডি মোবিলিটি বেশি তৈরি হয় না। আপনি যদি ছোটবেলা থেকে শুধু ক্রিকেট নিয়ে থাকেন, তাহলে আপনার মোবিলিটি কমে যাবে। আপনি দ্রুত ওই যে 5 মিটার স্প্রিন্ট টানবেন, 100 মিটার স্প্রিন্টের মতো করে 5 মিটার দৌড়াবেন, ওটা পারবেন না। সেক্ষেত্রে যারা 17-18 বছর বয়স পর্যন্ত
আউটডোর অন্যান্য খেলার সঙ্গে জড়িত থাকে, হকি বা রাগবির সঙ্গে, তাদের মোবিলিটিটা বেশি হয়। এবং এই কারণে অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকার খেলোয়াড়দের মোবিলিটি যে কোনো জায়গার চেয়ে বেশি। বিপরীতে উনি বলতেছেন যে আমি দেখছি দিল্লি বা মুম্বাইতে একটা ছেলে 10 বছর বয়স হওয়ার আগে তার ফ্যামিলি, তার কোচরা ঠিক করে ফেলে যে ও ক্রিকেটার হবে, ও একসময় বিরাট কোহলি হবে বা একসময় সচিন টেন্ডুলকার হবে। ফলে ওর জীবনে ক্রিকেট ছাড়া আর কিছু থাকে না। তো জন্টি রুডস বলতেছেন যে যার জীবনে ক্রিকেট ছাড়া আর কিছু থাকে না, তার জীবনে ক্রিকেটটা খুব বেশি থাকে না। এটা সেই বিখ্যাত কথা, সেই বিখ্যাত কথা। যে শুধু ক্রিকেট বোঝে সে ক্রিকেটের কিছু বোঝে না। ক্রিকেটের সঙ্গে যে সাহিত্য বোঝে, দর্শন বোঝে, জীবনবোধ বোঝে, সে ক্রিকেটটা বোঝে আত্মবাক্যের মতো, যে ক্রিকেটের চেয়ে অনেক বড় ব্যাপার। যাই হোক, ফিল্ডিংটাও শেষ পর্যন্ত তাই। আপনি যদি শুধু ক্রিকেটে আটকে থাকতে চান, আপনি বেস্ট ফিল্ডার হতে পারবেন না। এবং এই কারণেই আমরা বেস্ট ফিল্ডার পাচ্ছি না। এতক্ষণ এত কথাও কেন বললাম? এত কথা বললাম যে যদি আপনারা ছাড়াও কোনো কর্মকর্তা শুনে থাকেন, তাহলে এই জিনিসগুলো যদি ইমপ্লিমেন্ট করা যায়, কে জানে আমাদের এখান থেকে হয়তো একটা গ্লেন ফিলিপস হঠাৎ করে আমরা পেয়ে যাব। এই শামীমই হয়তো এরকম একটা ভয়াবহ ক্যাচ ধরে পৃথিবী কাঁপায় দিবে, সেরকম একটা দিনের প্রত্যাশা থাকলো। আর ক্রিকেটের মতোই খুব বোরিং একটা কন্টেন্ট করলাম, সবার কাছে ক্ষমা চাচ্ছি। ভালো থাকবেন।